আসসালামু আলাইকুম। সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আপনারা জানেন যে আমাদের হার্টস বিসিএস প্রোগ্রাম আগেগুলোতে কিছু ক্র্যাশ ব্যাচ বা যেটা সংক্ষিপ্ত সময়ে কিছু ছোট ছোট ব্যাচ পরিচালনা করে। তো আমরা অলরেডি জানি যে 50তম বিসিএস কিন্তু আমাদের অতীব সামনে বা অতীব নিকটে, জানুয়ারি 30 তারিখে এটা সময় নির্ধারিত হয়েছে। সুতরাং আমাদের হাতে সময় কম, তো এই সময় কমটাকে ফোকাস করে আমরা এখন এই আমাদের যে ক্র্যাশ ব্যাচ সেটা পরিচালিত হবে এবং এই ব্যাচগুলোতে বা এই ব্যাচটিতে আমরা যে বিষয়টাতে ফোকাস করব সেটা হচ্ছে অনেক পড়া আমরা পড়েছি, কিন্তু সেই পড়াগুলোর মধ্যে থেকে বেছে বেছে আমরা কিভাবে সংক্ষিপ্ত সময়ে 130 থেকে 40 নম্বরের প্রিপারেশন আমরা নিব, যেটা আমাকে বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হতে সাহায্য করবে। তো তারই অংশ হিসেবে আজকে যে ক্লাসটা থাকছে সেটা হচ্ছে ইংলিশ লিটারেচারের ক্লাস 4। আমরা আমাদের যে এই ক্র্যাশ ব্যাচটাতে আছে সেখানে আমরা ইংলিশ লিটারেচার টোটাল 4টা ক্লাস নেব, পুরো লিটারেচার 1, 2, 3 এবং হচ্ছে 4। এই 4টা ক্লাসে আজকে চতুর্থ ক্লাসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা একইভাবে আমাদের যে সামনে 45 দিন রয়েছে, 45 দিনকে ভাগ করে নিয়েছি প্রতিটা বিষয়ের স্পেসিফিক কিছু টাইম লিমিটে সেই বিষয়টাকে আমরা সলভ করার চেষ্টা করব। তো চলেন তাহলে আজকে ইংলিশ লিটারেচার চতুর্থ ক্লাসটা করে ফেলি। এটা আমাদের কিছু কথা আপনাদের যারা বিশেষ করে আমাদের শিখর ব্যাচে আছেন তাদের উদ্দেশ্যে, এবং হচ্ছে আমাদের এখানে এজেন্ডা হচ্ছে আর কিছু না, যে কিভাবে আমরা এই যে এই টপিকটা থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তি সেটা নিশ্চিত করতে পারবো এবং কিভাবে সহজে পড়তে পারবো। আমরা যদি আমাদের যে ইংলিশ লিটারেচারে যে 15 নাম্বার যে আছে আমাদের কাছে, তো এই 15 নাম্বার যে বিষয় থাকে, এবার তো মানবন্টিত নতুন পুনর্বিন্যস্ত হয়েছে, বিষয়টা আপনারা খেয়াল করেছেন। তো 35 থেকে 2 ইংরেজি 2 পার্ট মিলে 30-এ নেমে এসেছে। তো 10 থাকুক আর 15 থাকুক, আমাদের এই যে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড, এখান থেকে আমরা অ্যাটলিস্ট 3 থেকে 4 মার্ক অবশ্যই পাব। এবারও বিসিএস বা বিগত যদি 4-5টা বিসিএস আপনারা দেখেন, সেখানে প্রিলিতে কোশ্চেনগুলো অবশ্যই পাবেন, 3টা থেকে 4টা কোশ্চেন এসেছে। কিন্তু আমরা যদি বিভিন্ন বাজারে প্রচলিত বইগুলোতে দেখি, তো সেখানে দেখা যাবে একটা বড় একটা হিউজ পরিমাণে একটা সিলেবাসকে সেখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে, এবং এর মধ্যে থেকে বাছাটাই, বা যদি আমরা বলি যে আমরা কিভাবে বেঁচে ফিরবো, দ্যাট মিনস আমরা কিভাবে সেখান থেকে 3 বা 4 মার্কটা নিয়ে আসবো, সেটাই আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আপনারা আমার সাথে যদি ক্লাসগুলোতে অ্যাপ্রোচ করতে থাকেন তাহলে দেখবেন যে ইংলিশ লিটারেচার বিষয়টা মোটেও কঠিন নয়, যদি সঠিকভাবে একটু বুঝে পড়ার চেষ্টা করেন। এই সময়েও শুধু যদি আমার ক্লাসটাও ফলো করেন, ইজিলি আপনার পরীক্ষার হলে গেলে 3 থেকে 4 মার্ক এখান থেকে কমন পেয়ে যাবেন। এবং এই টোটাল যদি আমরা 4টা ক্লাস ফলো করি, আমরা যে ইংলিশ লিটারেচারকে ভাগ করেছি, এখান থেকে আমরা ইজিলি 13 মার্ক, যদি 15 থাকে 13, আর যদি 10 থাকে সেখান থেকে 8-9 মার্ক আমরা ইজিলি ক্যারি করতে পারবো, অন্য কিছুই আপনাকে পড়তে হবে না। সুতরাং চলেন আমরা তাহলে এটা শুরু করে ফেলি। আজকের আমাদের ক্লাস 4। তাহলে ক্লাস 4 শুরু করার আগে যে বিষয়টা বলবো, আমাদের মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডটা, যেটা আমরা আগেও বলছি যে বিষয়টা অনেক বিস্তৃত হয়, আমরা সেখানে কি পড়বো এখানে, বা কোন বিষয়টাকে আমরা হচ্ছে এখানে পড়তে চাই। যে বিষয়টা পড়তে চাই সেটা হচ্ছে এই পিরিয়ড থেকে আমরা যদি দেখি যে আমাদের অনেক লেখক আছে, কিছু গুরুত্বপূর্ণ লেখক আছে, তাদেরকে পড়তে হবে। যেমন আমরা যদি বলি জিবি শ আছেন, জিবি শ ছাড়া হচ্ছেন টি.এস. এলিয়ট আছেন, এইরকম, বা যদি আমরা বলি ও হেনরি আছেন, এইরকম কিছু ইম্পর্টেন্ট লেখক আছে যাদেরকে আমাদের পড়তেই হবে, আমরা তাদেরকে পড়ে ফেলবো। এটা হচ্ছে আমাদের পন্থা 1, অর্থাৎ ইম্পর্টেন্ট লেখকগুলো আমরা পড়ে ফেলি। 2 নাম্বার হচ্ছে, এই বিষয়টা অন্যদের সবার কাছ থেকে আপনাকে আলাদা করবে, অন্যান্য যে সকল লেখক রয়েছে বা আদার্স যে সকল লেখক রয়েছে, সেই লেখকদের মাঝখান থেকে আমরা বেছে নিব যে কোন কোন লেখক হয় আইদার নোবেল প্রাইজ পেয়েছেন,
অথবা আমাদের বুকার পুরস্কার পেয়েছেন বা ম্যান বুকার পুরস্কার পেয়েছেন, সেই লেখকদের যে বইটা এই পুরস্কার পেয়েছে সেই বইটা পড়লে আপনারা পরীক্ষায় 100% কমন পাবেন। ওই লেখকদের যদি হাজার হাজার বই থাকে, আপনাকে হাজার হাজার বই পড়ার দরকার নেই, শুধুমাত্র যে পুরস্কার প্রাপ্ত স্পেসিফিক বই সেই বইটা পড়লে আপনাদের জন্য মোর দেন এনাফ হবে। এছাড়া যদি কোনো একটা বই যদি বিশ্ববিখ্যাত হয়, তার লেখনীটা বা তার যদি চরিত্রগুলো বিখ্যাত হয়, সেটাও আমাকে পড়ে ফেলতে হবে। ওকে, আচ্ছা। তো এই দুইটা কথা আপনাদের মনে রাখেন যে এই দুইটা আমাদের মেইন ইস্যু। 3 নাম্বার যেটা হচ্ছে, ইদানিং যে বৈশিষ্ট্য দেখা যাচ্ছে একজন লেখক, ধরেন আমরা যদি বলি যেমন জি বিষয় আমরা জানি একজন প্লে রাইট, অর্থাৎ তিনি একজন নাট্যকার। তো এই নাট্যকর্মের বাইরে আগের যে প্যাটার্নে কোশ্চেন হতো, যে সাধারণত নাট্যকর্ম থেকেই কোশ্চেন হতো, কিন্তু এর বাইরে তিনি কোনো অন্যান্য ধরনের কোনো সাহিত্য লিখেছেন কিনা, একটা বা দুইটা সাহিত্য এরকম থাকে, সেই সাহিত্যটা জানতে হবে যে সেই সাহিত্যটা কি রয়েছে, এটা আমরা জানব। তাহলে এই তিনটা কথা মনে রেখে চলেন আমরা শুরু করি, এবং এর পাশাপাশি নতুন যে বিষয়গুলো যুক্ত হবে সেগুলো আমরা এর সাথে সংযুক্ত করব। আচ্ছা, আমি এখানে আলাদা কোনো লেখককে ভাগ করি নাই, একসাথে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডের এখানে উপস্থাপন করেছি, কারণ এই দুইটা পিরিয়ড একসাথে আসে। আচ্ছা, তো এখানে দেখেন আমরা যদি এটা দেখি যে প্রথমে ডিএইচ লরেন্স সম্পর্কে আমরা পড়ব, এবং ইনি হচ্ছে আমাদের সেই ডিএইচ লরেন্স। তার পুরো নামটা হচ্ছে ডেভিড হাবার্ট রিচার্ড লরেন্স। আচ্ছা, তিনি কোন যুগে, তিনি মডার্ন পিরিয়ডে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার তার যে রচনাগুলো, তার রচনা একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। বৈশিষ্ট্যটা কি ছিল? তার রচনাগুলোতে এটা সবসময় তিনি নিজেকেই বা রচনাগুলোর মাধ্যমে তিনি নিজেকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সো হিজ ক্যারেক্টার্স অলওয়েজ পোর্ট্রে হিমসেলফ। এবং তিনি যেহেতু নোভেলিস্ট আছেন, খেয়াল করেন, তাহলে তিনি কিন্তু নোভেলই রচনা করবেন, মানে উপন্যাস রচনা করবেন। তাহলে তার উপন্যাসের মধ্যে থাকবে কি দেখবেন, মনে রাখবেন যে লাভার্স দিয়ে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের ডিএইচ লরেন্সই লিখেছেন। তাহলে যেমন সনস অ্যান্ড লাভার্স, লেডি চ্যাটারলিস লাভার্স, আরও রয়েছে দ্য রেইনবো এবং দ্য হচ্ছে হোয়াইট পিকক। তাহলে এই 4টা নোভেল আমাদের পড়তে হবে যে এটা ডিএইচ লরেন্স লিখেছেন। এবার নোভেলগুলো পড়ার পর এই নোভেলগুলো থেকে কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা সেটা আমরা পড়বো, আমাদের দ্বিতীয় ধাপ। যেমন সনস অ্যান্ড লাভার্স দেখছি, এটা তার অটোবায়োগ্রাফিক্যাল নোভেল, মানে তিনি নিজের জীবনীকে নিজে এখানে তুলে ধরেছেন। আর নিচে যে দুইটা আছে, যেরকম দ্য রেইনবো রয়েছে এবং দ্য হোয়াইট পিকক রয়েছে, যখন আমরা এই ধরনের ইংরেজি সাহিত্যের কোনো একটা গ্রন্থের নাম দেখি তার সাথে আমরা মিল করে পড়ব। যেমন দ্য রেইনবো আমরা দেখছি এখানে একটা নোভেল আছে, কিন্তু আমরা যখন রোমান্টিক পিরিয়ডটা আমরা যদি পড়তে চাই, তো সেখানে আমরা যে বিষয়টা দেখতে পারবো, সরি, তাহলে আমরা যা বলছিলাম, যখন আমরা রোমান্টিক পিরিয়ডটা পড়বো তখন আমরা দেখতে পারবো যে রোমান্টিক যুগের প্রথম যে কবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার একটা বিখ্যাত কবিতা আছে যেটার নাম হচ্ছে এই রেইনবো। হ্যাঁ, তাহলে যে দ্য রেইনবো পরীক্ষাতে যদি আসে যে নোভেলকে লিখেছেন, তাহলে অ্যান্সার করতে হবে ডিএইচ লরেন্স। আর যদি আসে যে না, এটা কিন্তু আমাদের কবিতাকে লিখেছেন, তাহলে অ্যান্সার হবে ওর্সওয়ার্থ। অর্থাৎ ওই বইটা পড়ার সময় ওই নামের অন্য কোনো বই আছে কিনা সেটা আমি সাথে সাথে পড়ে ফেলবো। এরপর আমরা দেখছি তার চতুর্থ যে নোভেল, সেটা হচ্ছে দ্য হোয়াইট পিকক। হ্যাঁ, এটাও আপনারা পড়ে ফেলবেন, এবং এর সাথে আমাদের এর মিল করে পড়তে হবে যে দ্য হোয়াইট টাইগার নামে একটা বই ছিল, দ্য হোয়াইট টাইগার। এই বইটা রচনা করেছিলেন কে? এই বইটা রচনা করেছেন আরবিন্দা আদিগাও। ভালো কথা মনে রাখতে হবে যে উপমহাদেশের যে সমস্ত ইম্পর্টেন্ট লেখক রয়েছেন, যারা ব্রিটিশ বা যারা ভারতের নাগরিকত্ব নিয়েছেন বা যারা ভারতীয় সাহিত্যিক ইংরেজিতে রচনা করেন, তাদের সেই সাহিত্যগুলোর নামও কিন্তু আপনাদেরকে জানতে হবে। এই জন্য দ্য হোয়াইট পিককের সাথে আমরা মিল রেখে আমরা এখানে পড়ছি দ্য হোয়াইট টাইগার, যেটা লিখেছেন অরবিন্দ আদিগাও। এই গেল আমাদের ডিএইচ লরেন্স থেকে সব কিছু পড়া। এরপরে যে বলেছিলাম নেক্সট স্টেপ ফলো করেন, যে তার এই যে তিনি নোভেলিস্ট হওয়া ছাড়াও তিনি অন্য কোনো ধরনের সাহিত্য লিখেছেন কিনা। যেমন তিনি
দুই তিনটা খুবই সুন্দর সুন্দর শর্ট স্টোরি রেখেছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মধ্যে যেটা হচ্ছে দ্য ভার্জিন অ্যান্ড দ্য জিপসি। এটা যখন এটা পড়ে ফেলবেন, এর সাথে আমরা যখন ভিক্টোরিয়ান পিরিয়ডে যাব, ম্যাথু আর্নল্ডের যে জিপসি দ্য স্কলার জিপসি নামে যে বইগুলো আছে, এই বইগুলোর সাথে আমরা মিল করে পড়ব, যাতে এটার সাথে ওইটা উল্টাপাল্টা না হয়। এরপর আমরা পড়ব হচ্ছে ইএম ফরস্টার্স, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা 3টা স্টার দিয়ে মার্ক করতে পারেন। তো ইএম ফরস্টার তিনি হচ্ছে মেইনলি তার নোভেল বা উপন্যাসের জন্য বিখ্যাত ছিল। তার যে বিখ্যাত বইটা ছিল, বা যদি আমরা বলি যে নোভেলটা ছিল, সেটা হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। আচ্ছা, এই প্যাসেজ টু ইন্ডিয়া যখন পড়বেন, তখন আপনারা, আমি সাথে সাথে আরেকটা বলে দিতে চাই যে আরেকটা বই পাবেন, যে এই প্যাসেজ টু ইংল্যান্ড একটা বই পাবেন, যে বইটা লিখেছেন নীরদ চৌধুরী। এটা পড়ে ফেললেন, তাহলে দুইটা পড়া একসাথে হয়ে গেল। কিভাবে মনে রাখবেন? যে ইএম ফরস্টার তো একজন ব্রিটিশ ছিলেন, তিনি অবশ্যই ইন্ডিয়াতে আসবেন, তাহলে তিনি লিখবেন হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। আর নীরদ চৌধুরী যিনি আছেন, উনি তো একজন ভারতীয়, তাহলে উনি কোথায় যাওয়ার চেষ্টা করবে? উনি যাওয়ার চেষ্টা করবে হচ্ছে ইংল্যান্ডে, তাহলে তার লেখা বইটা হবে এ প্যাসেজ টু ইংল্যান্ড। এই যে এইভাবে আপনারা মনে রাখতে পারবেন। আচ্ছা, তাহলে এবং এটা পড়ার পর তাহলে এই নোভেলের কোনো বিখ্যাত চরিত্র আছে কিনা, মাঝে মধ্যে দু একটা দেখা যায়। বিগত আমরা দেখেছি 47 বিসিএসে ইংলিশ লিটারেচার কোশ্চেনটা একটু কঠিনই ছিল, কিন্তু এবার হয়তো সেই হিসেবে একটু সহজ আসার সম্ভাবনা আছে। তাহলে এখান থেকে লিখবো যে ডক্টর আজিজ, তারপরে স্টেলা মুর, মিস অ্যাদেলা কোয়েস্টেড, ইনারা সবাই হচ্ছেন এই এই প্যাসেজ টু ইন্ডিয়ার চরিত্র। এখান থেকে বিসিএস এর কোশ্চেন এসেছে, সুতরাং এই চরিত্রগুলো পড়ে ফেলবেন। যে 3টা বললাম, এই 3টা পড়লেই হবে। আচ্ছা, আর তার সাথে একটা কি আছে, এ রুম উইথ আ ভিউ, এই নোভেলটাও লিখেছেন ইএম ফরস্টার। দুইটা মুখস্থ করে নিব। একই সাথে আমরা দেখব যে পরবর্তীতে ভার্জিনিয়া ওলফ নামে একজন আমেরিকান নোভেলিস্ট রেখেছেন, তিনি ফিকশন লিখেছিলেন এ রুম অফ ওয়ান্স ওন, অর্থাৎ একই নামের যে সাহিত্যটা, সেটা একসাথে আমরা পড়ে ফেললাম। আচ্ছা, এর বাইরে তার আর কি কি সাহিত্যকর্ম পড়তে হবে? তিনি একটা বিখ্যাত প্রবন্ধ লিখেছেন বা এসে লিখেছেন, যেটার নাম হচ্ছে মাই উড। হ্যাঁ, এটা। আর লাস্টে হচ্ছে তার একটা পুরস্কারপ্রাপ্ত বই আছে, বা যেটাকে শর্ট স্টোরি বা ছোট গল্পের সংকলন, যেটার নাম হচ্ছে দ্য সেলেস্টিয়াল ওমনিবাস। এইভাবে যদি আমরা বুঝে পড়ি, আমাদের জন্য যথেষ্ট হবে, এবং ইএম ফরস্টার্সটা শেষ হলো। আচ্ছা, এরপরে আমরা পড়ব আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়েও মডার্ন পিরিয়ড থেকে আমরা 2টা স্টার দ্বারা মার্ক করতে পারি, যে তার থেকেও কোশ্চেন হতে পারে। রিসেন্ট যেহেতু কোশ্চেন হয়নি, ইনার থেকে এবার কোশ্চেন হতে পারে। তো আর্নেস্ট হেমিংওয়ে ছিলেন একজন আমেরিকান নোভেলিস্ট। আমি যে কোনো লিটারেচার ক্লাসের শুরুতেই বলি যে আপনারা যখন কোনো লেখককে পড়বেন, চাইলে তার একটা ছবিটা দেখে নেবেন, তার রচনাটা কী ধরনের হতে পারে একটু দেখে নেবেন সুযোগ থাকলে, এবং তিনি কোন দেশে এটা দেখে নেবেন। তাতে আপনার যেরকম মনে রাখতে সুবিধা হবে। এবং মাঝে মধ্যে বিগত বিসিএসগুলোতে কোশ্চেন দেখা যেত যে নিচের কে আমেরিকান নোভেলিস্ট, বা নিচের কে আমেরিকান নোভেলিস্ট নন, নিচের কে নোভেলিস্ট, নিচের কে পয়েট, এইরকম কোশ্চেন হতো। তাহলে তার সাহিত্যকর্ম এবং তিনি কোন দেশের, এটা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাইলে কিন্তু আপনি সহজে অ্যান্সার করতে পারবেন। এটা দেখতে আপনার আলাদা কোনো সময় লাগে না। বিসিএস পিলের একটা ভালো বিষয় হচ্ছে আপনার হাতে অপশন থাকে, আপনি দেখে আইডেন্টিফাই করতে পারেন। তাহলে এইভাবে প্রথমে দেখে নেন। আচ্ছা, তাহলে তিনি যেহেতু একজন নোভেলিস্ট, তাহলে তার নোভেল কি কি আছে? তার নোভেল যদি আমরা দেখি, যে এ ফেয়ারওয়েল টু আর্মস অ্যান্ড দ্য হচ্ছে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ফর হুম দ্য বেল টলস অ্যান্ড দ্য সান অলসো রাইজেস। আচ্ছা, এখন আর্নেস্ট হেমিংওয়ে যখন আমরা পড়ব, তখন আমরা জ্যাকোবিয়ান পিরিয়ডে একজন লেখকের কথা মনে পড়ব, যখন হচ্ছে জন ডান। জন ডান কিন্তু একজন কবি ছিলেন, কারণ আর এই আর্নেস্ট হেমিংওয়ের বইগুলোর নামের সাথে জন ডানের বই নামগুলো মিল রয়েছে, তাই এটা আমরা নোট ডাউন করে ফেললাম। যেরকম ফর হোম দ্য বেল টলস বা দ্য সান অলসো রাইজিং, এখানে রাইজেস আছে, ওনার বইটা হচ্ছে রাইজিং, দ্য সান অলসো রাইজিং। তো এই নামে তার কবিতার বই আছে বা তার কবিতা আছে।
এই জন্য তার কবিতাগুলো একই সাথে আমরা পড়ে ফেলবো যে এই নামের সাথে কোন কোন কবিতা রয়েছে। ওকে, আচ্ছা, আমরা যদি মোটামুটি অগ্রসর হই আর্নেস্ট হেমিংওয়ের, আমরা আর অন্য কোনো নোভেল আমাদের প্রয়োজন নেই। তো 4টা নোভেল পড়ে নিই, এবার আমরা দেখব যে নোভেলের কোনো বিশেষ কোনো বিষয়বস্তু যেটা আমাদের জানতে হবে কিনা। যেমন এ ফেয়ারওয়েল টু আর্মস, এটা হচ্ছে এই আমাদের যে লেখকের হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস, এবং এখানে যদিও দেখেন বইয়ের নামের মধ্যে কি আছে, এ ফেয়ারওয়েল টু আর্মস, অর্থাৎ আর্মস মানে কি যুদ্ধাস্ত্র, তাহলে লেখক কি করছেন, যুদ্ধাস্ত্রকে তিনি ফেয়ারওয়েল দিচ্ছেন, যুদ্ধাস্ত্রকে তিনি বিদায় করে দিচ্ছেন। এই জন্য এটা হচ্ছে কি ধরনের উপন্যাস হবে, একটা যুদ্ধবিরোধী উপন্যাস হবে। আচ্ছা, তারপর এটা হচ্ছে কি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এটা কেন পড়া দরকার, কারণ আমরা বিগত বিসিএসে দেখেছি যে এরকম মাছের সাথে সম্পর্কযুক্ত বা সাগরের সাথে সম্পর্কযুক্ত চরিত্র কিন্তু এসেছে। যেমন আমার যতদূর মনে পড়ে 44 বিসিএসে কিন্তু মবি ডিক থেকে একটা কোশ্চেন এসেছিল। সুতরাং ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এখানে কি হয়েছে, এখানে বিশাল একটা মার্লিন মাছের সাথে সান্তিয়াগো নামে এক জেলের সংগ্রামের কাহিনী বর্ণিত হয়েছে, এবং এটা কিন্তু লেখকের একটা বিখ্যাত উপন্যাস। আচ্ছা, আর যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে নোভেল, সেটা হচ্ছে দ্য সান অলসো রাইজেস। এটা লেখকের সবচেয়ে বিখ্যাত উপন্যাস, এবং এটা লেখকের একই সাথে প্রথম উপন্যাস। এই উপন্যাসগুলো পড়া শেষ হয়ে গেলে এবার আমরা দেখব যে তার একটা শর্ট স্টোরি কালেকশন রয়েছে, যেটার নাম হচ্ছে ইন আওয়ার টাইম। এটা আপনারা আলাদা করে পড়ে ফেলবেন। এরপরে আমরা পড়ব হচ্ছে জোসেফ কনরাড সম্পর্কে। জোসেফ কনরাডও আপনাদের 3টা স্টার দিয়ে পড়তে হবে, এখান থেকেও কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তিনি অবশ্যই একজন আমেরিকান ফেমাস নোভেলিস্ট ছিলেন। তো তার আগে আমরা দেখব তার নোভেলের বইগুলোর নামগুলো কি কি আছে। নামগুলোর মধ্যে রয়েছে হার্ট অফ ডার্কনেস, লর্ড জিম এ টেল ইন 2 পার্টস। হ্যাঁ, আচ্ছা, এই 3টা দেখে ফেলবো, এবং এই 3টা যখন আমরা দেখে ফেলবো তখন আবারও যা বলছি যে আপনাদের কি কিছু মনে পড়ে যে মানে জোসেফ কনরাডের যে বইগুলো দেখলাম তার সাথে আমরা কোনো অন্য কোনো বই দেখেছি বা অন্য কোনো বই আছে, একটু খেয়াল করে দেখেন, খুঁজে পাবেন। হ্যাঁ, যেরকম আমরা চার্লস ডিকেন্স আপনাদেরকে মনে করাই দিতে চাই, তার একটা বইয়ের সাথে কিন্তু মিল আছে, এটা কিন্তু টাস্ক আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর হার্ট অফ ডার্কনেস থেকে আমরা হচ্ছে কোন চরিত্রটা গুরুত্বপূর্ণ সেটা দেখে, সেটা হচ্ছে মিস্টার কার্টস যে চরিত্র রয়েছে, এই চরিত্রটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে, এবং এটার থিমটাকে, এটার থিমটা হচ্ছে হিপোক্রেসি অফ ইম্পেরিয়ালিজম। হ্যাঁ, এই থিমটা শুধু জেনে নেবেন। আচ্ছা, এবার আমরা পড়ব ও হেনরি সম্পর্কে। ও হেনরি থেকে বিসিএসএফ 2বার কোশ্চেন এসেছে। সো ও হেনরি একজন গুরুত্বপূর্ণ লেখক হিসেবে বিবেচিত হবেন। তিনিও একজন আমেরিকান রাইটার ছিলেন, এবং তার বিশেষত্ব হচ্ছে তিনি শর্ট স্টোরি রাইটার ছিলেন, অর্থাৎ তিনি ছোট গল্প লিখতেন। তার পুরো রিয়েল নেমটা কি, এটা বিসিএসে এসেছিল, তার রিয়েল নেমটা হচ্ছে WS পর্টার বা উইলিয়াম সিডনি পর্টার। তাহলে তার শর্ট স্টোরিগুলো কি রয়েছে আমরা যদি দেখি, দ্য গিফট অফ ম্যাজাই, এটা হচ্ছে অন ম্যাজাই, 6 and 7 রোডস অফ ডেস্টিনি, 4 million, দ্য ভয়েস অফ দ্য সিটি, হার্টস অফ দ্য ওয়েস্ট, ক্যাবেজ অ্যান্ড কিংস অ্যান্ড দ্য র্যানসম অফ দ্য রেড চিপ। এই 7টা যে বললাম, এই 7টাই আপনারা মনে রাখবেন। ওকে, কারণ এটা কিন্তু যেটা বলছে ও হেনরি কিন্তু অবশ্যই সবসময় গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। ওকে, আচ্ছা, এখন এগুলো থেকে আর আমাদের কি জানতে হবে, যেরকম দ্য গিফট অফ দ্য ম্যাজাই, এটা যখন আমরা ক্লাস 7-8-এ ভয়েস চেঞ্জ করেছি তখন কিন্তু ম্যাজাই সম্পর্কে একটা ভয়েস চেঞ্জ থাকতো, বা আমাদের যখন স্টোরি লিখতে হতো সেখানে এটার সাথে আমাদের পরিচয় ছিল। তাহলে এই যে আমরা যখন দেখব যে গিফট অফ ম্যাজাই কি, এটা কি বিষয়বস্তুটা কি, এটা বিষয়বস্তু হচ্ছে একটা দম্পতি, হ্যাঁ, একটা দারিদ্র্যপীড়িত একটা দম্পতি, যদি আমাদের মনে পড়ে তাদের নাম ছিল সম্ভবত মোস্ট অফ জিম অ্যান্ড ডেলা, তাদের নাম ছিল। এই তাদের মধ্যেকার যে চরম দারিদ্রতা থাকার পরও তাদের মধ্যেকার যে আন্তঃসম্পর্ক, তাদের পরস্পর প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়বস্তু। ওকে, আচ্ছা, এরপর এই জায়গাটা থেকে আমরা যদি দেখি যেরকম এখানে আমরা দেখছি যে রোডস অফ ডেস্টিনি আছে। তো রোডস অফ ডেস্টিনি কি, একটা শর্ট স্টোরি, কিন্তু আমরা যখন
জিবি শ পড়ব তখন দেখব সেখানে আছে ম্যান অফ ডেস্টিনি, এই নামে একটা প্লে আছে, যেটা লিখবেন জিবি শ। এটা আমরা আলাদা করে নোট ডাউন করে ফেলবো। আচ্ছা, আর এইগুলোর মধ্যে থেকে যেমন যদি আমরা দেখি, যেমন এই যে এখানে হার্টস অফ দ্য ওয়েস্ট আছে, হার্ট অফ দ্য ওয়েস্ট হচ্ছে একটা ছোট গল্প, কিন্তু এর সাথে মিল রেখা একটা সাহিত্য রয়েছে যেটার নাম হচ্ছে দ্য হার্ট অফ ডার্কনেস। দ্য হার্ট অফ এটা কে লিখেছেন? এটা লিখেছেন মডার্ন পিরিয়ডের একজন লেখক জোসেফ কনরাড, এবং দ্য হার্ট অফ ডার্কনেস কিন্তু হচ্ছে একটা নভেল বা এটা হচ্ছে একটা উপন্যাস। তাহলে একই সাথে কিন্তু আমাদের জোসেফ কনরাডের সবচেয়ে ইম্পর্টেন্ট বইটাও পড়া হয়ে গেল। এবার আমরা পড়ব টি.এস. এলিয়ট সম্পর্কে। 47 BCS এর টি.এস. এলিয়ট থেকে কোশ্চেন ছিল। 3টা স্টার দিয়ে আবারও গুরুত্বপূর্ণ পড়তে হবে। তার নামটা দেখেন, পুরো নামটা হচ্ছে থমাস স্ট্র্যান্স এলিয়ট। এবার যে কোশ্চেনটা আসে যে তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে তিনি ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করেন এবং তিনি ব্রিটিশ সাহিত্যিক হিসেবেই বিখ্যাত ছিলেন। এখান থেকে চাকরি পরীক্ষাতে, ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও সেম কোশ্চেনটা এসেছে যে নিচের কে একজন ব্রিটিশ লেখক, তার মধ্যে অপশন থাকতো টি.এস. এলিয়ট। ওকে, আচ্ছা, তিনি একটা বিষয়ের জন্য বিখ্যাত, সেই বিখ্যাত বিষয়টা হচ্ছে থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ। এটা একটু দেখে ফেলবেন। এবং টি.এস. এলিয়ট তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, তিনি মেইনলি ছিলেন কবি, হ্যাঁ, তিনি তার পয়েমগুলোর জন্য বিখ্যাত ছিলেন। তাহলে আমরা প্রথমে দেখে নিব যে তার কি কি পয়েমের বই রয়েছে বা বিখ্যাত কি কি তার পয়েম রয়েছে। তার সবচেয়ে বিখ্যাত পয়েমটা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড, বা যেটাকে তিনি বলেছেন অবাসযোগ্য পৃথিবী, যেখানে তিনি এই পৃথিবীকে তুলনা করতে গিয়ে তিনি হিন্দু মিথ বা যে হিন্দু পৌরাণিক বিষয় সেটা তিনি এখানে অবতারণা করেছেন। আচ্ছা, এবার এই পয়েমটা বা এই কবিতাটা এত গুরুত্বপূর্ণ যে এটা কয়টা পার্ট রয়েছে এটা আপনাকে জানতে হবে। কেন জানতে হবে? আপনারা যেহেতু বিসিএস আপনারা অলরেডি কোশ্চেনগুলো রিভিশন দিয়েছেন বা জানেন, যেমন আপনারা যেমন গালিভার্স ট্রাভেলস পড়বেন, দেখবেন গালিভার জনাথন সুইফটের বিখ্যাত স্যাটায়ার, সেটার কিন্তু প্রথম পার্টটার নাম বিসিএসে এসেছিল। সুতরাং এখান থেকেও এটা দেখতে হবে যে ওয়েস্টল্যান্ডের 5টা পার্ট রয়েছে। যদি কিছুই না মনে থাকে অন্তত প্রথম 2টা মনে রাখবেন। কি কি আছে পার্ট? দ্য বারিয়াল অফ দ্য ডেথ, এরপরে এ গেম অফ চেঞ্জ, তারপরে দ্য ফায়ার সারমন, এরপরে ডেথ বাই ওয়াটার, এবং লাস্টে হচ্ছে হোয়াট দ্য থান্ডার সেইড। একবার চোখ বুলিয়ে যান, চোখ বুলিয়ে গেলেও অপশন থাকলে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। এর মধ্যে এই বারিয়াল অফ দ্য ডেড যে প্রথম পার্টে, সেখানে তিনি হচ্ছে এপ্রিলকে সবচেয়ে ক্রুয়েলেস্ট মান্থ বা সবচেয়ে নৃশংস যদি বলি একটা মাস হিসেবে তিনি এটাকে ঘোষণা দিয়েছেন তার এই কবিতায়। এরপর তার আরেকটা বিখ্যাত কবিতা হচ্ছে, এটা পরীক্ষা আসার সম্ভাবনা কম আমার কাছে মনে হয়, যে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক, চাইলে দেখে নিতে পারেন। এটা গুরুত্বপূর্ণ যে তার একটা কবিতা ছিল যে জার্নি অফ দ্য ম্যাজাই, হ্যাঁ, এই কবিতার অবলম্বনে পরবর্তীতে রবি ঠাকুর বা এই কবিতাটিকে তিনি অনুবাদ করেছেন তার তীর্থযাত্রা কবিতা নামে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। 42 BCS এ একটা কোশ্চিন ছিল, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, যেটা ছিল জন ডানের, কিন্তু ওটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আমরা কিন্তু বইতে পাই শেষের কবিতা এটা উল্লেখ ছিল, কিন্তু ওখানে অপশন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া ছিল। এরপরে যে এই কোশ্চেনটা তার ব্যতিক্রমটা কি, এটা 47 BCS আসা কোশ্চেন যে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট কে রচনা করেছেন? অ্যান্সার হচ্ছে টি.এস. এলিয়ট। দেখেন এটা তার ব্যতিক্রম বা এটা তার হচ্ছে তার মূল ধারা থেকে তিনি একটু আলাদা ধারায় তিনি এটা রচনা করেছেন পয়েম বাদে। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এবার এটা আসবে না। তাহলে তার বিখ্যাত পয়েমগুলো কি কি রয়েছে? দ্য হলো ম্যান আমরা এখানে দেখছি জেরন্টিয়ন, দেখছি অ্যাশ ওয়েডনেসডে এবং ফোর কোয়ার্টার্স। এর মধ্যে আমরা জেরন্টিয়নটা আমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ এই জেরন্টিয়ন কবিতাটিতে তিনি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে একজন কথকের জবানিতে সেই সময় বিশ্বের অবস্থা কেমন ছিল সেই বিষয়টাকে তিনি তুলে ধরেছেন। এই জন্য এই বিষয়টা জানতে হবে। পরীক্ষায় দিয়ে দিতে পারে যে জেরন্টিয়ন কি, তখন দেখে নাম দেখে মনে হতে পারে কিন্তু এটা একটা নোভেল। এরপরে ডাব্লিউ.এস. মম বা উইলিয়াম সমারসেট মম, তার থেকে আমাদের তিনটা জিনিস আমরা দেখতে পারি।
তার শর্ট স্টোরি আপনারা মোটামুটি সবাই মনে রাখতে পারেন। অ্যান্ট অন দ্য গ্রাস হপার, এটা আমরা দেখেছি, এবং দ্য লাঞ্চন বা দ্য লাঞ্চ, যেখানে তিনি একজন মহিলা দ্বারা প্রতারিত হয়েছিলেন। হ্যাঁ, এটা আপনারা বিষয়বস্তুটা মনে রাখেন। আর তার একটা নোভেলও রয়েছে, তিনি সাধারণত নোভেল কমই লিখেছেন, তিনি শর্ট স্টোরির জন্য বিখ্যাত। সরি, তিনি নোভেল অনেকগুলো লিখেছেন, আমি ভুল বলছি, কিন্তু এই একটা নোভেল পড়লেই চলবে, সেটা হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ, জাস্ট একটাই পড়বেন। আচ্ছা, এরপর উইলিয়াম ফকনার, ইনি একজন আমেরিকান রাইটার ছিলেন, তার অনেকগুলো নোভেল রয়েছে, প্রায় 7-8টা নোভেল রয়েছে। এর মধ্যে বিসিএসে আসার মতো আমার কাছে দুইটাই মনে হয়, একটা হচ্ছে দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি, এবং একটা হচ্ছে অ্যাবসালম অ্যাবসালম। দেখেন, এটা কিন্তু দেখে কিন্তু মনে হয় না নোভেল, অথচ এটা কিন্তু উইলিয়াম ফকনারের একটা হচ্ছে নোভেল। এরপরে পড়বো আমরা হচ্ছে রবার্ট ফ্রস্ট সম্পর্কে। রবার্ট ফ্রস্ট হচ্ছে আমেরিকার 3জন জাতীয় কবি রয়েছেন, যাদের মধ্যে একজন হচ্ছে রবার্ট ফ্রস্ট ছাড়া রয়েছেন ডিকিনসন রয়েছেন, ওয়াল্ট হুইটম্যানও রয়েছেন বা হোয়াইটম্যান রয়েছেন। এদের মধ্যে রবার্ট ফ্রস্টটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তার বিখ্যাত কবিতা বা কবিতার বই কী কী রয়েছে আমি যেভাবে মনে রাখতাম, এগুলো থেকে আমি সেভাবে আপনাদেরকে বলছি যে তিনি ক্রিসমাসের দিন, হ্যাঁ, আচ্ছা, ক্রিসমাসের দিন তিনি একটা হচ্ছে পথ দিয়ে হাঁটছিলেন, তাহলে রোড নট টেকেন মনে পড়লো। আচ্ছা, এই সময় তিনি একটা ওয়াল দেখে সেখানে হচ্ছে দাঁড়িয়ে পড়লেন, এবং তিনি যেদিন হাঁটছিলেন সেই সময় একটা হচ্ছে তুষার পড়ছিল। তাহলে আপনি যদি মনে রাখেন যে রবার্ট ফ্রস্ট একটা তুষার শুভ্র দিনে বা তুষার পড়ছে এরকম একটা দিনে, সে যে দিনটা ছিল ক্রিসমাস, সেদিন হচ্ছে তিনি একটা পথ দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে তিনি একটা হচ্ছে দেয়ালের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। তাহলে কিন্তু 4টা কথাই আপনার মনে থাকলো, 4টা বই, রোড নট টেকেন, মেন্ডিং ওয়াল, স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, এবং লাস্টে হচ্ছে ক্রিসমাস ট্রি, শেষ। আচ্ছা, তার বিখ্যাত উক্তি, মডার্ন পিরিয়ড থেকে সাধারণত উক্তি বা লাইন আসে না, এটা আসে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে, রোমান্টিক পিরিয়ড থেকে, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে বা এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে। কিন্তু এই আমাদের যে রবার্ট ফ্রস্টের কবিতায় কিছু বিখ্যাত লাইন রয়েছে যেটা আমরা পড়ব, এখান থেকে আমরা এত কিছু পড়ব না, শুধু এটা মনে রাখবো যে মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, যেটা লিখেছেন রবার্ট ফ্রস্ট। আরেকটা তিনি তার মেন্ডিং ওয়ালে তিনি বলেছেন যে গুড ফ্রেন্ডসেস মেক গুড নেইবার্স। ওকে, আচ্ছা, আর লাস্টে হচ্ছে আমেরিকার একজন জাতীয় কবি যে হুইটম্যান বলেছেন যে ইফ এনিথিং ইজ স্যাক্রেড হিউম্যান বডি ইজ স্যাক্রেড, যে কোনো কিছু যদি পবিত্র হয়ে থাকে মানবদেহই হচ্ছে সবচেয়ে পবিত্র। আচ্ছা, এরপরে আমরা ডাব্লিউবি ইয়েটস 3টা স্টার দিয়ে গুরুত্বপূর্ণ, লাস্টে 44 বিসিএসে বা 45 বিসিএসে এখান থেকে কোশ্চেন এসেছিল। তো তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের একজন কবি, এটাও পরীক্ষাতে আসতে পারে, নিচের কে আয়ারল্যান্ডের বা নিচের কে আমেরিকান নন বা নিচের কে ব্রিটিশ নন, এইরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তো এর সাথে দেখেন এর এইগুলোর মধ্যে থেকে আর পড়বো না, নিচের লাইনটা পড়বো। তিনি একই সাথে একজন সিনেটর ছিলেন, সিনেটর বলতে জাস্ট মনে রাখেন তিনি একজন রাজনীতিক ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি তার সাহিত্য চর্চার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এখন যদি আমরা দেখি তার বিখ্যাত কবিতাগুলো কী ছিল, তিনি মূলত হচ্ছে কবিতা বা কবিতার বইয়ের জন্য বিখ্যাত ছিলেন। তার কবিতা বইগুলোর মধ্যে দেখবেন যেমন দ্য ওয়াইল্ড সোয়ানসেট কুল, দ্য টাওয়ার অ্যান্ড দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন, 3টাই পড়তে হবে, 3টাই পড়ে ফেলবেন। এবং যদি এই কবিতাগুলোর আরও নাম দেখি যে তার কবিতাগুলো কী রয়েছে, যেমন দ্য সেকেন্ড কামিং, এটা কি, এটা একটা কবিতা, কি নিয়ে বলা হয়েছে, যীশু খ্রিস্টের প্রত্যাবর্তন নিয়ে বলা হয়েছে। এরপরে এ প্রেয়ার ফর মাই ডটার, এটাও লিখেছেন ডাব্লিউবি ইয়েটস। ইস্টার 1916, এটা কি নিয়ে লেখা, এটা ছিল আয়ারল্যান্ডের যে স্বাধীনতা পাওয়ার যে ইচ্ছা সেটা নিয়ে এটা লেখা হয়েছে। এরপরে দ্য লেক আইজল অফ ইনিসফ্রি, এটা পড়বেন। এরপরে পড়বেন হচ্ছে এই যে এটা নো সেকেন্ড ট্রয়, এই কোশ্চেনটাই পরীক্ষাতে এসেছিল যে নো সেকেন্ড ট্রয় আসলে কি। তো ট্রয় বলতে আমরা কি জানি, আমরা জানি ট্রয়ের গ্রিসে বা তুরস্কের একটা কাহিনী, সেখানে গ্রিক বীরদের মাঝে যুদ্ধ হতো একজন নারী ঘটিত একটা ব্যাপার নিয়ে। বিষয়টা তো আমাদের কাছে এইরকম, সুতরাং শুনলেই আমাদের মনে হবে যে এটা একটা নোভেল, কিন্তু নো সেকেন্ড ট্রয় কিন্তু নোভেল নয়, নো সেকেন্ড ট্রয় হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটসের একটা হচ্ছে কবিতা। ওকে ওকে, এছাড়া রয়েছে এখান থেকে এ ড্রিম অফ ডেট, লেডা অ্যান্ড সোয়ান অ্যান্ড দ্য সেইলিং অফ টু বাইজেন্টিয়াম,
যদি এই দুইটা পড়তে না পারেন সমস্যা নাই লাস্ট মুহূর্তে, তবে দ্য সেইলিং টু বাইজেন্টিয়ামটা পড়বেন। এরপরে আমরা এর থেকে পড়ব যে গীতাঞ্জলির যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল তার সূচনা বা প্রিফেসটা তিনি লিখেছেন। পুরো বইটা কিন্তু অনুবাদ রবি ঠাকুরই করেছিলেন, কিন্তু সূচনাটা লিখেছিলেন W.B. ইয়েটস। শেষ। আচ্ছা, এরপর আমরা তাহমিনা আনাম পড়ব। তাহমিনা আনাম কিন্তু হচ্ছে মাহফুজ আনামের কন্যা। তার ত্রয়ী উপন্যাস আছে, বিখ্যাত ত্রয়ী উপন্যাস, অর্থাৎ 3টা বইয়ের সমন্বয়। 3টা বই কী কী? 3টা বইয়ের নাম হচ্ছে গোল্ডেন এজ, দ্য গুড মুসলিম অ্যান্ড দ্য বোনস অফ দ্য গ্রিস। 3টা বই জাস্ট মনে রাখবেন। ভার্জিনিয়া উলফ থেকে পড়ব। ভার্জিনিয়া উলফ ইনি কিন্তু গোপনে আত্মহত্যা করেছিলেন। তিনি একজন নোভেলিস্ট ছিলেন এবং তিনি মেইনলি তার নোভেলের জন্যই বিখ্যাত। তবে তার নোভেলগুলো কী রয়েছিল? দ্য ভয়েস আউট অ্যান্ড দ্য টু দ্য লাইট হাউস, এটা পড়ে ফেলবো। এরপরে দেখেন এই যে এ রোম অফ ওয়ানস ওন, শুরুতে বলেছিলাম যে এই নামে ভার্জিনিয়া উলফের একটা ফিকশন আছে। এটা হচ্ছে তার একটা আলাদা ধরনের সাহিত্য। ফিকশন মানে হচ্ছে এক বিশেষ ধরনের কল্পকাহিনী যেটা তিনি রচনা করেছিলেন। এবার আমরা জিবি শ পড়ব। জিবি শও 3টা স্টার দিয়ে জিবি শ থেকে কোশ্চেন আসতে পারে। তাকে বলা হয়ে থাকে মডার্ন যুগের সবচেয়ে বিখ্যাত প্লে রাইট বা ড্রামাটিস্ট আমরা বলতে পারি। তিনি তাহলে আইরিশ ছিলেন। এই যে দেখেন আমি তার উপাধি দিয়েছি, হি ওয়াজ দ্য ফাদার অফ মডার্ন প্লেস। তাহলে তার বিখ্যাত প্লেগুলো কী ছিল? প্লেগুলোর মধ্যে প্রথমে ছিল ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। এর সাথে আমরা পড়ে নেব শেক্সপিয়ারের ছিল অ্যান্টনি অ্যান্ড দ্য ক্লিওপেট্রা আর কি। হ্যাঁ, তো যদি আমরা কাহিনী বলি যে ক্লিওপেট্রার স্বামী কিন্তু ছিলেন সিজার। পরবর্তীতে সিজার যখন মারা যান তখন তার প্রধান সেনাপতি অ্যান্টনিকে বিয়ে করেন এবং অ্যান্টনি মারা গেলে পরবর্তীতে ক্লিওপেট্রা কিভাবে নিজেকে ধ্বংস করে দেন, এই যে বিষয়ের যে পরিক্রমা, এই 2টা বইয়ে ফুটে উঠেছে। আর এখান থেকে এটা এসটি জোয়ানো পার্ক দরকার নেই, পিগমেলিয়নটা পড়বেন। ইউ নেভার ক্যান টেল এটা দরকার আছে, কারণ পরবর্তীতে আমরা যখন বাংলা সাহিত্যে মুনীর চৌধুরী মুখরা রমণী বশীকরণ পড়ব, সেটা কিন্তু এই জিবি শর এই বই অবলম্বনেই তিনি রচনা করেছেন। ম্যান অফ ডেস্টিনি রোডস অফ ডেস্টিনির সাথে মিলাই পড়েছি আমরা। এবং ক্যান্ডিডা, ক্যান্ডিডাও তার হচ্ছে একটা প্লে। আমরা একই নামের কাছাকাছি একটা রয়েছে ক্যান্ডিডে নামে, ভলতেয়ারের হচ্ছে একটা বই রয়েছে। ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে যে 3জন জড়িত ছিলেন তার মধ্যে একজন হচ্ছেন ভলতেয়ার, তার বইটার নাম হচ্ছে ক্যান্ডিডে। আচ্ছা, তার 2টা কোর্স আমরা জেনে নিব যে 9 সোলজার্স অফ 10 আর বর্ন ফুলস, অর্থাৎ তিনি যারা সৈনিক রয়েছেন তাদেরকে তিনি বোকা বলেছেন এবং একই সাথে বলেছেন যে গড ইজ অন দ্য সাইড অফ বিগ ব্যাটালিয়ন্স, অর্থাৎ এর বাংলা অর্থ করলে দ্বারা ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে। আচ্ছা, জর্জ অরওয়েল, ইনি আমার একজন প্রিয় লেখক, আমি ওনার লেখনীকে পছন্দ করি, উনি খুব সুন্দর, লেখাগুলো সুন্দর, যদি কখনো সুযোগ থাকে আপনারা পড়তে পারেন। তিনিও একজন নোভেলিস্ট ছিলেন। তার নোভেলগুলোর মধ্যে এই 2টা বই কিন্তু বাজারে ছোট ছোট হার্ড কভার প্রিন্টে কিনতে পাওয়া যায়। একটা হচ্ছে অ্যানিম্যাল ফার্ম, একটা হচ্ছে 1984, এবং 2টা থেকে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন হতে পারে। তো অ্যানিম্যাল ফার্ম, নাম কিন্তু অ্যানিম্যাল ফার্ম, কিন্তু এটা এখানে তিনি সোভিয়েত বিরোধী বা সমাজতন্ত্রের বিরোধী একটা হচ্ছে তিনি উপন্যাস রচনা করেছিলেন। এই জন্য এটার নাম একটু আলাদা করে পড়তে হবে, যে নামের সাথে কিন্তু আমাদের বিষয়বস্তুর কোনো সম্পর্ক নেই। আর লাস্টে হচ্ছে 1984 এইভাবে। এখানে তিনি এমন একটা পৃথিবী কল্পনা করেছেন যেখানে মানুষের কোনো বাক স্বাধীনতা নেই, সরকারি মানুষের সব কিছু যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এবং তিনি এখানে সরকারকে বোঝানোর জন্য তিনি একটা টার্ম ইউজ করেন যেটার নাম ছিল বিগ ব্রাদার। এটা কিন্তু বিখ্যাত, যারা সাহিত্যের সাথে পরিচিত তারা কিন্তু বিগ ব্রাদার কথাটা অবশ্যই শুনেছেন। এখনকার পার্সপেক্টিভে কিন্তু 1984 থেকে হচ্ছে কোশ্চেন আসতে পারে। এবং আরেকটা মজার কথা বলে দিই, তিনি কিন্তু পেশায় একজন পুলিশ অফিসার ছিলেন। আচ্ছা, এবার আমরা পড়বো যে অন্যান্য যে সকল রাইটার টুকরো টুকরো তাদের থেকে, অর্থাৎ তাদের যে বিখ্যাত বই অথবা তারা যে জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সেই বইগুলোর নাম পড়ব। যেমন গুন্টার গ্রাস, গুন্টার হান, এই নামগুলো দেখলেই কিন্তু বোঝা যায় তিনি ছিলেন জার্মান। তাহলে তার বিখ্যাত 3টা বই রয়েছে। 3টা বই কী কী রয়েছে? দ্য টিন ড্রাম, ক্যাট অ্যান্ড মাউস, আর হচ্ছে ডগ ইয়ার্স। তো যদি কিছুই না মনে থাকে অ্যাটলিস্ট দ্য টিন ড্রাম এটা হচ্ছে পরীক্ষায় দেখে যাবেন।
এরপর উইলিয়াম গোল্ডিং, তার বিখ্যাত বই হচ্ছে লর্ড অফ দ্য ফ্লাইস। হ্যাঁ, 48তম যে স্পেশাল বিসিএস ছিল তাতে আসা কোশ্চেন ছিল যে লর্ড অফ দ্য ফ্লাইস কে রচনা করেছেন। এইচ জি ওয়েলস, যারা সায়েন্স ফিকশন পড়েন তারা এইচ জি ওয়েলসকে চেনেন, তিনি সায়েন্স ফিকশনের জন্যই বিখ্যাত। তার লেখা দুইটা বিখ্যাত সায়েন্স ফিকশন হচ্ছে দ্য টাইম মেশিন অ্যান্ড দ্য ইনভিজিবল ম্যান। এরপর হচ্ছে হ্যারল্ড পিন্টার, ইনিও কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, তার লেখাটা বিখ্যাত বইটা হচ্ছে দ্য বার্থডে পার্টি। কিন্তু তার সাথে আমরা মিলিয়ে পড়বো যে দ্য ককটেল পার্টি কিন্তু আবার লিখেছেন আমাদের টি.এস. এলিয়ট। আচ্ছা, হেনরিক ইবসেন, তাকে বলা হয়, তিনি কিন্তু একজন বিখ্যাত মডার্ন ড্রামাটিস্ট ছিলেন। তার বিখ্যাত প্লেটা হচ্ছে এ ডলস হাউস। কিছুই না জানলে শুধু এ ডলস হাউস কে লিখেছেন এটা পড়ে যাবেন, হেনরিক ইবসেন। এরপরে হচ্ছে হারমান মেলভিল, 44 বিসিএসে আসা কোশ্চেন মবি ডিক থেকে। মবি ডিকে যে দেখেন, এই জন্য আপনাদেরকে আমি বইটার একটা ছবিও দিয়েছি। মবি ডিক একটা হচ্ছে একটা বিশাল সাদা তিমি, তাকে ধরার প্রচেষ্টা এবং নাবিক তাদের মাঝখানে যে সংঘর্ষ, এটা নিয়ে হচ্ছে এই মবি ডিকটা উপন্যাস হারমান মেলভিল রচনা করেছেন এবং এই নিয়ে কিন্তু আমেরিকাতে কার্টুনও রয়েছে। আচ্ছা, পার্ল এস বাক, হ্যাঁ, তিনি দ্য গুড আর্ট নামে একটা বই রচনা করেছেন যার জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন। অতএব দ্য গুড আর্ট কে লিখেছেন? পার্ল এস বাক। এরপরে আমরা দ্য জাঙ্গেল বুক যেটা জানি, এটার কে রচনা করেছেন? রুডওয়ার্ড কিপলিং। সল বিলো তিনি রচনা করেছেন সিজ দ্য ডে। এই একটা করে লেখক এবং একটা করে বই, শুধু এতটুকুই আমরা জানব। স্যামুয়েল বেকে থেকে ওয়েটিং ফর গডো, বিসিএসে আসা কোশ্চেন, কে লিখেছেন? স্যামুয়েল বেকে। এটা কি ধরনের সাহিত্য? এটা হচ্ছে একটা অ্যাবসার্ড প্লে। এর বাইরে আমরা দেখব তার আরেকটা বিখ্যাত বই রয়েছে যেটার নাম হচ্ছে এন্ড গেম। স্যামুয়েল হ্যান্টিংটনের বই হচ্ছে দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, বা যেটাকে সভ্যতার সংকট বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভবিষ্যতে সভ্যতার সংকট কিভাবে সৃষ্টি হবে এবং তাদের মাঝে কিভাবে যুদ্ধ লাগবে বা যুদ্ধ তাদের মাঝে একটা যুদ্ধজনক পরিস্থিতি তৈরি হবে। আচ্ছা, টেড হিউজ, টেড হিউজের মডার্ন পিরিয়ডে তার হচ্ছে বিখ্যাত কবিতা হচ্ছে ড্যাফোডিলস। কারণ ড্যাফোডিলস জানলে আমাদের মনে পড়ে যে রবার্ট হেরিকের টু ড্যাফোডিলস, বা যদি আমরা বলি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে শুধু ড্যাফোডিলস কবিতা রয়েছে, এগুলো তাহলে দেখতে হবে। আচ্ছা, টনি মরিসন, আমেরিকান নোবেলিস্ট, তিনিও সাহিত্যে নোবেল পেয়েছেন, তার বিখ্যাত বইটা হচ্ছে দ্য ব্লুয়েস্ট আই। আচ্ছা, উইলিয়াম হান্টারের বইটা হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলিম। রেহমান সোবহান, বিটিভি যারা দেখেছেন তারা রেহমান সোবহানকে চেনার কথা। রেহমান সোবহানের দুইটা বই রয়েছে, একটু পড়ে ফেলবেন। বইটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, তিনি বাংলাদেশ এবং পাকিস্তান, মানে পাকিস্তান থেকে বাংলাদেশ যখন হলো, তিনি দুইটাকে প্রত্যক্ষ করে লিখেছেন ফ্রম টু ইকোনমিক্স টু টু নেশনস, এবং লাস্টেরটা হচ্ছে আনট্র্যাঙ্কুইল রিকালেকশনস। দুইটা বই পড়ে ফেলবেন। আচ্ছা, ঝুম্পা লাহিড়ী, ঝুম্পা লাহিড়ী তিনি একজন হচ্ছে ইন্ডিয়ান বর্ন নোভেলিস্ট ছিলেন। তার বই দুইটা ছিল, তো নোভেলের একটা হচ্ছে দ্য নেমসেক এবং হচ্ছে দ্য ল ল্যান্ড। কিছুই না মনে থাকলে অন্তত দ্য ল ল্যান্ডটা পড়ে যাবেন। আর এরপর জেমস জয়েসের ইউলিসিস নামে একটা নোভেল রয়েছে। আমরা যখন আলফ্রেড টেনিসন পড়ব তখন আমরা দেখব ইউলিসিস নামে একটা কবিতাও আছে। তাহলে ইউলিসিস কবিতা নাকি নোভেল, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার যে বিখ্যাত পোয়েম রয়েছে, এটা লিখেছেন হচ্ছে আমাদের জেন টেইলর। আচ্ছা, এরপর ওরহান পামুক, তার লেখা বিখ্যাত বই হচ্ছে দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স। একই সাথে আমরা দ্য সংস অফ ইনোসেন্স পড়ে ফেলতে পারি, যেটা লিখেছেন উইলিয়াম ব্লেক। এরপরে যে নীরজ চৌধুরী এ প্যাসেজ টু ইংল্যান্ড, শুরুতে আলোচনা করেছি, এটা আমরা দেখে ফেললাম। সো থ্যাংক ইউ। মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডটা আমি এখানে শেষ করছি। অনেক বড় সিলেবাস টুকে সবচেয়ে সংক্ষিপ্ত উপায়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। আপনারা যদি ভালো একটা প্রিপারেশন লাস্ট মুহূর্তেও নিতে চান, আপনারা কিন্তু অবশ্যই হার্টসের যে শিখর যে ক্র্যাশ ব্যাচটা আছে সেটার কথা আপনারা চিন্তা করতে পারেন। আর কখনোই দেরি নয়, আপনার জন্য সময় যথেষ্ট আছে এটা চিন্তা করতে হবে। যেরকম এখানে আমি ওয়াল্ট ডিসনির একটা উক্তি দিয়েছি, দ্য ওয়ে টু গেট স্টার্টেড ইজ টু কুইট টকিং অ্যান্ড বিগিন ডুইং, অর্থাৎ সব কিছু ছেড়ে একটু পড়ার দিকে মনোনিবেশ করেন, সামনে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে ইংলিশের নতুন একটা ক্লাসে দেখা হবে। আমরা 4 দিনের মাঝখানে পুরো ইংলিশ লিটারেচারটা শেষ করে ফেলবো।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টেক কেয়ার।